to inspire fear and fury. Be careful, or you might fall flat on your face. What about you? The Wizard of the Kremlin. হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। খবর সংযোগের টপ নিউজের আজকের ভিডিওতে আমরা এমন একটা খবর নিয়ে এসেছি যা পুরো বিশ্বের ভূ রাজনৈতিক মানচিত্র একেবারে বদলে দিতে পারে। প্রথমেই থাকছে ট্রাম্পের সারপ্রাইজ মুভ। বন্ধুরা, আমেরিকা সবসময় তার ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি পাবলিশ করে থাকে, মানে কারা তাদের শত্রু, কারা বন্ধু, কোন দিকে ফোকাস করবে। এবার ট্রাম্প প্রশাসন যে স্ট্র্যাটেজি বের করেছে সেটা দেখে অনেকে চোখ কপালে তুলেছে। প্রথম চমক, রাশিয়া সরাসরি হুমকি নয়। হ্যাঁ, ঠিক শুনেছেন বন্ধুরা, এতদিন আমেরিকার সব পলিসি ডকুমেন্টে রাশিয়াকে সবচেয়ে বড় হুমকি হিসাবে দেখানো হতো, কিন্তু এবার রাশিয়াকে ডাইরেক্ট থ্রেট বলা হয়নি, বরং বলা হয়েছে স্ট্র্যাটেজিক স্ট্যাবিলিটির জন্য মস্কোর সঙ্গে কাজ করতে হবে। হোয়াট এ রিলিফ ফর মিস্টার পুতিন। মানে কি দাঁড়ালো? ট্রাম্প পরিষ্কার সিগন্যাল দিচ্ছেন রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা রয়েছে। ক্রেমলিনও এটাকে পজিটিভ স্টেপ বলে অলরেডি স্বাগত জানিয়েছে। পোকরভক্স পতন হয়েছে, ভ্লাদিমির পুতিন এই কথা বললেন। আমরা এখনও লড়ছি, ইউক্রেনের সেনারা পাল্টা এই কথা বললেন। একটা শহর দুইটা দাবি, কে বলছে সত্যি কথা? আমেরিকা খোলাখুলি বলে দিয়েছে ইন্দো প্যাসিফিক রিজিয়নে ভারতকে তারা প্রধান পার্টনার হিসাবে দেখছে। ডকুমেন্টে স্পষ্ট লেখা আছে, নয়াদিল্লিকে উৎসাহিত করতে হলে আমাদের ভারতের সাথে বাণিজ্যিক ও অন্যান্য সম্পর্ক উন্নত করতে হবে। মানে কি দাঁড়ালো? মানে ভারত এখন শুধু একটি দেশ নয়, আমেরিকার এশিয়া পলিসির কেন্দ্রবিন্দু। চীনকে ব্যালেন্স করার জন্য ভারতকে ব্যবহার করবে ট্রাম্পের আমেরিকা। কিন্তু এখানেই সেই মজা। ঠিক একই সময়ে পুতিন ভারতে গিয়ে একের পর এক চুক্তির বন্যা বইয়ে দিয়েছেন। ফ্রান্সের টিভি চ্যানেল বলছে পুতিন প্রমাণ করে দিলেন রাশিয়া বিচ্ছিন্ন নয়। দেখুন কৌশলটা, ভারত একসাথে আমেরিকা আর রাশিয়া দুজনের সাথে ভালো সম্পর্ক রাখছে। এটাই হলো নন অ্যালাইনমেন্ট 2.0। নিজের দেশ নিজের স্বার্থ আগে। কয়েক বছরের রক্তক্ষয়ী যুদ্ধ, 20 লাখেরও বেশি হতাহত, আর এখন ট্রাম্প বলছেন শান্তি মাত্র 10 মিটার দূরে। কিন্তু জেলেনস্কি তিনি নাকি একেবারে প্রস্তুত নন, আর ট্রাম্পের ছেলে তিনি হুমকি দিচ্ছেন পুরো সাহায্য বন্ধ করে দেওয়া। ফ্লোরিডা সামিট কি হলো দেখুন। গত সপ্তাহে ফ্লোরিডায় 3 দিনের আলোচনা হলো। একদিকে ট্রাম্পের টিম, কে ছিল স্টিভ উডকফ, জেরেড কুশনার। অন্যদিকে ইউক্রেনের কর্মকর্তারা। লক্ষ্য ছিল একটাই, যুদ্ধ থামানো। কিন্তু শেষ হলো কিভাবে? ট্রাম্প নিজে সাংবাদিকদের সামনে হতাশা প্রকাশ করে বললেন তার প্রস্তাবটা জেলেনস্কির টিম পছন্দ করেছে, কিন্তু জেলেনস্কি এই চুক্তির জন্য নিজে প্রস্তুত নন। এখানে একটা জিনিস খেয়াল করুন, ট্রাম্প বলেছেন তার টিম পছন্দ করেছে, মানে প্রস্তাবটা পুরোপুরি খারাপও কিন্তু নয় দর্শক। কিন্তু জেলেনস্কির আপত্তি কোথায় সেটা একটু খুঁজে বের করতে হবে, আর সেটা বুঝতে হলে আমাদের জানতে হবে এই প্রস্তাবে আসলে কি আছে। Don't tell us what we're going to feel. You don't have the cards right now. He's not speaking loudly. You've done a lot of talking. You're gambling with World War III. একটা 50 কিলোমিটার লম্বা সরু রেখা কল্পনা করুন, কয়েকটি শহর, হাজারো পরীক্ষা। কিন্তু এই ছোট্ট এলাকাটি নির্ধারণ করবে ইউক্রেনের ভবিষ্যৎ এবং হয়তো পুরো ইউরোপের শান্তির ভবিষ্যৎ। ইউক্রেনের পূর্বাঞ্চলের দনেস্ক অঞ্চলে একটা বিশেষ এলাকা আছে। স্লোভিয়াস্ক থেকে ক্রামাতোরস্ক আর ভুরোজিভকা হয়ে কাস্তানিভক পর্যন্ত 50 কিলোমিটার লম্বা একটি লাইন। কিন্তু এই ছোট্ট এলাকাটি যেন একটা দুর্ভেদ্য দেয়াল। কেন? আমি বলছি আপনাদের। এখানে আছে শত কিলোমিটার পরীক্ষা ভূগর্ভস্থ বাংকার, যেটাকে পরীক্ষা কাকে বলি আমরা,
কন্ট্রোল করে, যেখানে সেনাবাহিনীরা। তারপর আছে মাইনফিল্ড কংক্রিটের ড্রাগন টিথ নামে যেটা পরিচিত, আর ট্যাঙ্ক আটকানোর জন্য মাল্টি লেয়ার ডিফেন্স সিস্টেম, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ 11 বছরের অভিজ্ঞতা এবং কোটি কোটি ডলারের বিনিয়োগ, এবং এখানে আছে জনবল। প্রায় 11 বছর ধরে এই জায়গাটা কোটি কোটি ডলার খরচ করে এই পরীক্ষাটা, এই কন্ট্রোলটা, লাইনের যে 50 কিলোমিটার লাইনটা, এটা তৈরি করা হয়েছে। যুদ্ধের আগে এই 4টা শহরে বাস করতো প্রায় 3.5 লাখ মানুষ। এখন অনেকেই চলে গেছে, কিন্তু এখনো লক্ষাধিক সাধারণ নাগরিক সেখানে রয়ে গিয়েছেন। এবার আসল প্রশ্ন, এই ফার্স্টেজ বেল্ট এতটা গুরুত্বপূর্ণ কেন? You're gambling with World War III. Your country's in big trouble. ট্রাম্পের নতুন কৌশল। ট্রাম্প এবার একদম সরাসরি বলে দিয়েছেন, ইউরোপ তোমাদের সমস্যা, তোমরাই সামলাও। শুনতে অবাক লাগছে, কিন্তু এটাই বাস্তবতা। যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত গর্ডন স্যান্ডল্যান্ড একদম পরিষ্কার করে বলেছেন, ট্রাম্প আর ইউরোপের ঝামেলায় পড়তে চান না। চিন্তা করে দেখুন, গত 3 দশক ধরে যা হয়েছে। রাশিয়া কিছু করলো, ইউরোপ চুপ করে বসে রইল, আমেরিকা গিয়ে সব সামলালো। কিন্তু এবার ট্রাম্পই বলছেন, না, এই খেলায় তিনি আর থাকবেন না, তিনি আর এই খেলা খেলবেনই না। মজার ব্যাপার হলো, ট্রাম্পের জাতীয় নিরাপত্তা কৌশলের নথিতে লেখা আছে ইউরোপে আত্মবিশ্বাসের অভাব রয়েছে, অর্থাৎ তারা নিজেরা রাশিয়ার মোকাবেলা করতে ভয় পায়। আর এদিকে জেলেনস্কি, ট্রাম্প তার সম্পর্কে হতাশ, কারণ জেলেনস্কি এখনও আমেরিকার শান্তি প্রস্তাবটা পড়েই দেখেননি, ছুঁয়েও দেখেননি। এটা কি রাজনৈতিক নাটক, নাকি সত্যি নতুন যুগের শুরু? The Americans, they treat me like I'm the president of Finland. ये जो कौम के वारिस हैं अल्लाह के बाद, वो पाकिस्तान की अवाम है। किसी के ऊपर सिर्फ रेड लाइन पाकिस्तान की अवाम डाल सकती है। এদিকে পাকিস্তানের হুঁশিয়ারি। এবার আসি আমাদের অঞ্চল মানে এশিয়ায়। পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির একদম পরিষ্কার সতর্ক বার্তা দিয়েছেন, কাকে? ভারতকে। তিনি বলেছেন, পরের বার আরও কঠোর জবাব দেওয়া হবে। মে মাসে সংক্ষিপ্ত সংঘর্ষ হয়েছিল, এবার বলছেন আরও দ্রুত, আরও তীব্র হবে প্রতিক্রিয়া। আর নতুন প্রতিরক্ষা সদর দপ্তর তৈরি করেছেন তিনি 3টি বাহিনীকে একসাথে সমন্বয় করার জন্য। এদিকে আফগানকেও বার্তা, পাকিস্তানের সার্বভৌমত্বে হাত দেওয়ার চেষ্টা করবেন না। উত্তেজনা বাড়ছে নাকি কমছে, সেটাই হলো আসল প্রশ্ন। 1812 সাল নেপোলিয়ন বোনাপার্ট ইউরোপের সবচেয়ে শক্তিশালী সম্রাট ছিলেন। 6 লাখ সৈন্য নিয়ে রাশিয়া আক্রমণ করে বসলেন, ফিরে এলেন মাত্র 30,000 সৈন্য নিয়ে। কেন? সঙ্গে থাকুন, জানাচ্ছি। এরপর 1941 সাল অ্যাডলফ হিটলার তার অপরাজয় ওয়েস্টমার্চ নিয়ে সোভিয়েত ইউনিয়নে আক্রমণ করে বসলেন। পরাজয়ের গ্লানি নিয়ে খালি হাতে ফিরলেন। আর এখন 2025-26 সাল ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে আবারও সেই একই পুরনো খেলোয়াড় মাঠে নেমেছে। কিন্তু এই খেলোয়াড় কোনো মানুষ নয়, এ হলো জেনারেল উইন্টার, রাশিয়ার সবচেয়ে শক্তিশালী অদৃশ্য সেনাপতি আর ভ্লাদিমির পুতিনের তুরুপের তাস। রেজিনগরের সরু গলিতে ঢুকলে আজকাল শোনা যায় একটাই শব্দ, টাকার হিসাব। মেঝে জুড়ে ছড়ানো রুপি, গণনাকারীদের ব্যস্ততা আর বাইরে অপেক্ষমান মানুষের ভিড়। অনুদানের অস্বাভাবিক ঢল এখন সবার নজর কাড়ছে। এই চিত্র পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে প্রস্তাবিত বাবরি মসজিদ প্রকল্প ঘিরে। এই প্রকল্প যেন পুরো জেলাকে উত্তপ্ত করে তুলছে। গত শনিবার মুর্শিদাবাদের রেজিনগরে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। অনুষ্ঠান স্থলে অনুদান সংগ্রহের জন্য 11টি স্টিলের বাক্স রাখা হয়েছিল। লন্ডনে একটা জরুরি বৈঠক হয়েছে। টেবিলে বসেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো, জার্মানির চ্যান্সেলর মোৎসে আর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।
আলোচনার বিষয় ইউরোপে আটকে থাকা রাশিয়ার প্রায় 100 বিলিয়ন পাউন্ডের সম্পদ। কি লোভী এরা, দেখেন কি বন্ধুরা, দেখছেন তো কি লোভী। রাশিয়ার আটকে থাকা টাকা তারা খরচ করতে চায়। পয়েন্ট 2, টাকাটা কোথায়? যুদ্ধ শুরুর পর ইউরোপের দেশগুলো রাশিয়ার ব্যাংক অ্যাকাউন্ট সম্পত্তি সব ফ্রিজ করে দিয়েছে। শুধু ব্রিটেনে 8 বিলিয়ন পাউন্ড রয়েছে, সবচেয়ে বেশি আছে বেলজিয়ামে। এখন প্রশ্ন হলো এই টাকাটা কি ইউক্রেনের পুনর্গঠনে খরচ করা যায়? Ukraine is not Russia. Ukraine will never be Russia. এই শহরটি পূর্ব ইউক্রেনের একটি কৌশলগত রসদ ঘাঁটি, মানে এখান দিয়ে অস্ত্র, খাবার, সৈন্য সবকিছুই সামনের লাইনে পাঠানো হতো। সামনে যে যুদ্ধ চলতো সেখানে এখান থেকে সাপ্লাই চেন হিসাবে এটা ধরা হয়ে থাকে। আপনি গুগল ম্যাপ করেও এটা দেখতে পাবেন। কল্পনা করুন এটা যেন একটা বিশাল পাওয়ার প্লাগ। এই প্লাগ বন্ধ হলে পুরো অঞ্চলে ইউক্রেনের সামরিক অভিযান একেবারে দুর্বল হয়ে পড়বে। তাদের হাতে কিচ্ছু পৌঁছাবে না। তারা যুদ্ধক্ষেত্রে বসে থাকবে না, অস্ত্র তাদের কাছে আসবে, কারণ অস্ত্র তো আপনাকে খরচ করতে হবে, গুলি খরচ করতে হবে রাশিয়ান সৈন্যদের বিরুদ্ধে, যার বিরুদ্ধে যুদ্ধ করছেন। কিন্তু সেটা শেষ হয়ে গেলে আসবে কিভাবে? আপনার খাবার, রসদ যেটা বলে, আপনার খাবার কিভাবে, আপনার শেল্টার কিভাবে আসবে, সব কিছু এই লাইন দিয়ে নির্ভর করে। আর ঠিক এই কারণে গত 18 মাস ধরে এখানে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ। শহরটা এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্কটল্যান্ডের উপকূল, ঠান্ডা আটলান্টিক মহাসাগর। হঠাৎ পানিতে নামানো হলো একটি অদ্ভুত যন্ত্র, দেখতে ডানাওয়ালা টর্পেডের মতো। কয়েক সেকেন্ডেই হারিয়ে গেল গভীর নীল জলরাশিতে। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা একটি বাস্তব ঘটনা। আর এর পেছনের গল্পটা এতটাই চমকপ্রদ যে জেমস বন্ডের সিনেমাও ফিকে লাগবে। মাসের পর মাস পানির নিচে থাকতে পারে। ভাবুন তো, মাসের পর মাস। আপনি, আমি 1 ঘন্টাও কিন্তু পানির নিচে থাকতে পারবো না। আর এই রোবট থাকতে পারে মাসের পর মাস। এই রোবটের বিশেষত্ব কি? জার্মানির হেলসিং কোম্পানি বানিয়েছে এটি। আর এতে আছে অত্যাধুনিক সেন্সর, যা শনাক্ত করতে পারে শত্রুপক্ষের সাবমেরিন। টের পায় পানির নিচের যে কোনো সন্দেহজনক নড়াচড়া। দশকের পর দশকের ডেটা দিয়ে তৈরি এআই সফটওয়্যার দিয়ে চলে। প্রজেক্ট ম্যানেজার ক্যাটি রেইন বলেছেন, এটি আগের যে কোনো সময়ের চেয়ে দ্রুত হুমকি শনাক্ত করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, কার থেকে এই হুমকি? কেন দরকার এই সুপার ড্রোনের? এর উত্তরে আসছি পরের সেকশনে। 2022 সালের 24শে ফেব্রুয়ারি, সেদিন ভোরবেলা পুরো ইউক্রেন জুড়ে শুরু হয় মিসাইল হামলা। রাশিয়ার পূর্ণমাত্রায় আক্রমণ শুরু হয়ে গেছে। প্রথম কয়েক সপ্তাহে রাশিয়ার ট্যাঙ্ক কলাম কিয়েভের একদম কাছে চলে আসে। খার্কিভে সেলিং, দক্ষিণে বিশাল এলাকা দখল, মারিউপোলের পোর্ট সিটি অবরোধ। মনে হচ্ছিল গেম ইজ ওভার। কিন্তু তারপর কি হলো সেটাই এখন দেখব। প্রথমে ভেনেজুয়েলায় মার্কিন যুদ্ধজাহাজ ঘোরাঘুরি করছে এবং ট্রাম্প বলছেন খুব শীঘ্রই স্থল অভিযান হবে। তারপর রাশিয়া ইউক্রেনের সীমান্তে এমন একটা অদ্ভুত মানবিক সংকট চলছে যেটা প্রায় কেউই বলছে না। আর শেষে জাপান সাগরের আকাশে একসাথে উঠছে আমেরিকান B-52 বোমারু আর চীন রাশিয়ার যৌথ স্ট্র্যাটেজিক বোমারু বিমান। এই 3টি জায়গায় আসলে কি হচ্ছে আর এগুলো কেন আপনার জানা দরকার। ভেনেজুয়েলা নতুন আগ্রাসনের শঙ্কা। ক্যারিবীয় সাগরে যুদ্ধজোট দেখুন। এই মুহূর্তে ক্যারিবীয় সাগরে কি আছে সেটা কি আপনি জানেন? একটি পারমাণবিক সাবমেরিন, জেরাল্ড আর ফোর্ড নামের এয়ারক্রাফট ক্যারিয়ার। এটা হলো আমেরিকান সবচেয়ে আধুনিক যুদ্ধজাহাজ এবং 16,000-এরও বেশি মার্কিন সেনা। আমেরিকা বলছে এটা নাকি মাদক পাচার রোধ করতে। সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত তারা 20টি নৌকা ধ্বংস করেছে, 80 জনেরও বেশি সন্দেহভাজনকে হত্যা করেছে। কিন্তু এখন প্রশ্ন হলো, মাদক পাচার রোধ করতে কি এয়ারক্রাফট ক্যারিয়ার লাগে নাকি পারমাণবিক সাবমেরিন? অবশ্যই কমেন্টে জানাবেন।